শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চালোকের স্টুডিওতে। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছেন যাকে আপনারা অনেকেই চিনেন। তিনি নাট্যাঙ্গনের অনেক পরিচিত মুখ, আমাদের নাট্যবন্ধু তাপস মাহমুদ রাসেল, সদস্য উত্তরাধিকার। রাসেল, স্বাগত তোমাকে মঞ্চালোকে। ধন্যবাদ সাইফুল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থিয়েটারের প্রথম আশা কিভাবে তোমার? আমার থিয়েটারে প্রথম আসা হচ্ছে 2004 সালে। আচ্ছা। আমার একজন বন্ধুর মাধ্যমে। আমার বন্ধু তখন সে থিয়েটার করত শিল্পকলায়, থিয়েটার গিল্ডের সদস্য ছিল গিয়াস। আমরা একই সাথে আমাদের পড়ালেখা, একসাথে চলাফেরা। আর মূলত আমার থিয়েটারে আসা হচ্ছে যে শিল্পকলা ঠিক সামনেই আমার একটা বিজনেস ছিল। ওই বিজনেস যখন আমি ওখানে চালু করি, একটা চাইনিজ রেস্টুরেন্ট। জি, ওই বিজনেস চালু করার পর থেকেই মূলত আমার থিয়েটারের সাথে সম্পৃক্ত হওয়া। তার আগে আমি থিয়েটারে সেটা কত সালে? 2004 সালে। 2004 সালে। 2004। মানে উত্তরাধিকার দিয়ে কি প্রথম নাট্য শুরু হয়েছে নাকি তারও আগে থেকে নাটক? না, আমার প্রথম থিয়েটার চর্চা উত্তরাধিকারের মাধ্যমে। আচ্ছা। যদিও আমার পথ চলা হচ্ছে যে খুব ছোটবেলা থেকে খেলাঘরের মাধ্যমে। বাহ। আমি যেই এলাকায় থাকতাম, মন্দর এলাকায়, ওখানে দিগন্ত খেলাঘর আসর ছিল। দিগন্ত খেলাঘর আসরে একদম প্রাইমারি স্কুলের থেকেই তখন আমরা ওখানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। এবং আমার মনে পড়ে চট্টগ্রামে প্রথম যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা, এই মুক্তিযুদ্ধের বিজয় মেলা আমরা দিগন্ত খেলাঘর আসর থেকে এসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। আর তখন তো পাড়ায় পাড়ায় প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। খেলাঘরের উদ্যোগেই অনেকগুলো অনুষ্ঠান হতো, ওখানে নিয়মিতই আমাদের অংশগ্রহণ ছিল। আচ্ছা, এই থিয়েটারটা করতে এসে তোমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কি মনে হয়েছে? থিয়েটার করতে এসে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে যে সঠিক সময়ে আসলে থিয়েটারটা করতে হয়। মানে এখানে সময়ে যদি আপনি ঠিক মতো না দিতে পারেন, তাহলে থিয়েটার করতে আসার কোনো প্রয়োজন নেই। সেটার সাথে আমি একটু যুক্ত করি, মানে সেটার সাথে কমিটমেন্টের যে একটা ব্যাপার আছে। কমিটমেন্ট, একবার শতভাগ কমিটমেন্টের জায়গা এটা। আমরা একটা দায়বদ্ধতার কথা বলি। আসলে কি থিয়েটার এখন যারা আসছে তারা কি দায়বদ্ধতা নিয়ে কি আসলে আসছে নাকি অন্য কিছু? কম, এটা একদম কমে গেছে। এখন থিয়েটার করতে আসে একটা স্বপ্ন নিয়ে আসে, কিছুদিন থিয়েটার করে, তারপরে স্বপ্ন ভঙ্গ হয়, আবার চলে যায়, হারিয়ে যায়। তাদের স্বপ্ন থাকে এরা মিডিয়াতে ফোকাস হবে। এই কারণেই হয়তো আমরা যারা থিয়েটারের সাথে দীর্ঘদিন চর্চার মধ্যে আছি, আমরা তো জানি যে থিয়েটারে থেকে মিডিয়াতে ফোকাস হওয়া এটা সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা, ভিন্ন একটা ক্ষেত্র। যে যারা মিডিয়ার কথা চিন্তা করে থিয়েটারে আসবে, তারা আসলে থিয়েটারে বেশি দিন টিকতে পারবে না। তো ওই স্বপ্ন নিয়ে যারা আসে থিয়েটারে, তাদের পক্ষে আর বেশি দিন কন্টিনিউ করা হয় না। একদম। মানে সেক্ষেত্রে তোমার এই যে তোমার ব্যক্তিগত জীবন এবং থিয়েটারের জীবন, দুটোকে তুমি কিভাবে সময়টাকে মিনিমাইজ করো? ব্যক্তিগত জীবন আর থিয়েটার জীবন আসলে আমাকে, ওই যে বললাম কমিটমেন্ট, আমি এত বেশি কমিটমেন্টের জায়গা থেকে কাজ করি। ব্যক্তিগত জীবনে আমি প্রচুর কাজ করতে হয় আমাকে। আমি যেহেতু জানি যে আমাকে থিয়েটারে সময় দিতে হবে, এই জন্য আমি সবকিছু রুটিনের মধ্যে নিয়ে আসি। আমার আজকে ফ্যামিলিতে কি কাজ আছে, বা আগামীকাল কি কাজ আছে, বা আগামী এক সপ্তাহ টানা মহড়া চলবে, আমাকে কি কাজগুলো করতে হবে, এটা আমি আরো 15 দিন আগে থেকে আমি সচেতনভাবেই আমি জিনিসগুলো রুটিন করে ফেলি। এবং সবগুলো কাজ শেষ করেই আমি থিয়েটারে সময় দিই। এমন না যে থিয়েটারে সময় দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত কোনো কাজকে কিন্তু আমি অবহেলা করি না। সবগুলো কাজ করতে হয়, এবং এই কারণে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এমনও হয়েছে আমি ব্যক্তিগত আগামীকালেই আমার একটা প্রতিষ্ঠানের অনেক বড় প্রোগ্রাম আছে, আবার এদিকে আমার আজকে ফাইনাল রিহার্সাল, আমাকে রাত 10টা পর্যন্ত শিল্পকলায় থাকতে হয়েছে। কালকে সকাল থেকে সারাদিন আমাকে আমার অন্য একটা প্রোগ্রামে সময় দিতে হয়েছে বিকাল 3টা পর্যন্ত।
ওই সময় দিয়ে আবার বিকাল 3টা বাজে আমি শিল্পকলায় গিয়ে মহড়া করে সন্ধ্যা 7টা থেকে শো করেছি। এইসব কারণে হয় কি, ব্যক্তিগত এবং থিয়েটারের কাজ করতে গিয়ে অনেক বেশি নিজের উপরে কি পরিশ্রমটা বেড়ে যায়। পরিশ্রমটা বেড়ে যায়। আমি মনে করি এটা করলেও করা সম্ভব। ওই যে দায়বদ্ধতা জায়গা থেকে আমরা যেহেতু থিয়েটার করি, একটু কষ্ট হলেও কাজটা কিন্তু করা। তোমার কাছে কি মনে হয় যে এখন যে যারা আসছে, মানে আমরা যদি বলি তরুণ প্রজন্মরা যারা এখন থিয়েটারের মধ্যে আসছে, তারা কি এই ভাবনাগুলো নিয়ে কি আসছে? না, একেবারেই না। এটা ধরেন এখন তো থিয়েটারে খুব একটা আসছেও না, যারাও আসছে তারা এই ভাবনা নিয়ে আসতে পারে না বলেই তারা কি 6 মাস 1 বছর সর্বোচ্চ 2 বছর পরে তারা হারিয়ে যাচ্ছে, তারা বেশি দিন কন্টিনিউ করতে পারছে না। তাদের উদ্দেশ্যটা কি বলে তোমার কাছে মনে হয়? ওই তাদের উদ্দেশ্য, তারা একটা মোহ থেকে আসে। তারা মনে করে যে মিডিয়াতে কাজ করবে, টিকটক করবে, মোবাইলে কিছু ছোট ছোট নাটক বানিয়ে তারা নাটকগুলো সেল করবে। এই উদ্দেশ্য থেকে তারা একটু কি কাজ শিখতে আসে, অভিনয় শিখতে আসে। তো অভিনয় শিখতে এসে যখন দেখে যে কি থিয়েটারে আসলে শুধুমাত্র অভিনয় শেখার জন্য থিয়েটার না, থিয়েটার হচ্ছে সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি মনে করি থিয়েটারের একটা শুরু থেকে যারা কাজ করেছে, আমরা যারা কাজ করছি, আমরা এই থিয়েটারে মঞ্চে কাজ করতে গিয়ে আমাদের যা যা অভিজ্ঞতা হয়েছে তা আমাদের ব্যক্তি জীবনেও প্রচুর আমাদেরকে কি সহযোগিতা করেছে। তো এই জায়গাগুলোতে নতুন যারা আসে তারা এতটা কমিটমেন্ট দিতে পারে না, পরিশ্রম করতে চায় না, এই কারণে তারা হারিয়ে যাচ্ছে। এই এতগুলো সময়ে যে এই যে জার্নিটা হলো তোমার থিয়েটারে, এই জার্নির মধ্যে তোমার এই পর্যন্ত কয়টা প্রযোজনার সঙ্গে তুমি নিজেকে যুক্ত করেছি? আমি উত্তরাধিকারের এখন যে কয়টা প্রযোজনা আছে সবগুলো প্রযোজনাতেই আমার কাজ করা হয়েছে। তবে আমি উত্তরাধিকারে জয়েন করার পরে প্রথম 3টা প্রযোজনাতে আমার কাজ করার সুযোগ হয়নি। এরপরে প্রত্যেকটা প্রযোজনাতেই আমি কাজ করেছি। এখনো পর্যন্ত সংখ্যাটা প্রায় 10টা প্রযোজনাতে আমি কাজ করেছি পূর্ণাঙ্গ নাটকে। আর হচ্ছে পুরাতন প্রযোজনাগুলোতেও আমি কি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি আর কি। কিন্তু আরেকটা যে সংকট আমাদের এখানে আমরা দেখতে পাই আর কি, সেটা হচ্ছে যে কোনো একটা প্রযোজনা যখন আমরা মঞ্চে নিয়ে যাচ্ছি, সেটার একটা শো কিংবা 2টা শো পরে কিন্তু দেখা যাচ্ছে যে কি দর্শকের শূন্যতা তৈরি হয়। এটাকে তুমি কিভাবে দেখো? এটা আসলে আপনি একটা ভালো কথা বলেছেন হাসান ভাই, যে দর্শকের শূন্যতা এটা আসলে 1টা 2টা শোর পড়ে না, এটা একবারে সব সময়ই আছে। প্রথম শোতে থেকেই দর্শকের শূন্যতা আছে, যে এই জায়গাতে আমরা হয়তো অনেক বেশি কি দর্শকের কাছাকাছি পৌঁছাতে পারিনি। আর এটা আমাদের যারা আমরা থিয়েটার করছি তারা আসলে থিয়েটারের মূল মেসেজটা হয়তো সাধারণ দর্শকে আমরা এখনো কি ওই অর্থে পৌঁছাতে পারছি না, যে থিয়েটার কেন করছি, থিয়েটার দিয়ে আমরা কি মেসেজ সমাজে দিতে চাচ্ছি। এই জায়গাগুলো কিছু কিছু দর্শকের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে দর্শক কি নিতে পারছে না। দর্শক মনে করছে যে কি আমি টাকা দিয়ে থিয়েটার দেখবো, আমি একটু শুধু বিনোদনটা নিয়ে আবার বাসায় চলে যাব। তবে প্রত্যেকটা থিয়েটারে কিন্তু একটা মেসেজ থাকে, এই মেসেজটা তারা আসলে কি রিসিভ করতে পারছে না বলে থিয়েটারের ওই দর্শক তৈরি হচ্ছে না। আর আরেকটা কারণ হচ্ছে যে কি দর্শক না হওয়ার পিছনে আমি যেটা মনে করি আমাদের নিয়মিত মঞ্চে আমাদের প্রদর্শনী অপ্রতুলতা আছে, যেটা রাজধানী শহরে এটার অভাবটা খুব একটা দেখা যায় না। আমাদের চট্টগ্রামে এটার একটু কি অপ্রতুলতা আছে, এই কারণে দর্শক এটাকে আরো বেশি প্রসারিত করতে হবে। আমি বলছি যে কি স্বাধীনতার এই 55-56 বছরের পর যেখানে থিয়েটারটা আরো মাস পিপলের জায়গায় পৌঁছানোর কথা ছিল, সে জায়গায় সেটা আরো মাস পিপল থেকে পিছিয়ে চলে আসলো। সেটা কি এই একটাই কারণ? এই একটা কারণ না, আসলে স্বাধীনতার পর থেকে আমরা স্বাধীনতার যে মূল মেসেজ এখানেই আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেছি। স্বাধীনতার মূল মেসেজ ছিল একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র বিনির্মাণ। এই জায়গা থেকে যখন কাজ শুরু হলো এবং অল্প কিছুদিনের মধ্যে স্বাধীনতার মহান স্থপতিকে সপরিবারে হত্যার মধ্য দিয়েই তো কি বাংলাদেশে অপরাজনীতির একটা যাত্রা শুরু হলো। এবং ওখান থেকে আপনার আমাদের যারা থিয়েটার কর্মীরা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে, এখনো প্রতিনিয়ত যাচ্ছে যে মানুষকে তার সঠিক দেশবোধের জায়গাটা বুঝানোর জন্য, যে আমরা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের প্রধান
আমাদের অর্জন, এই অর্জনটা নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে চাই, দেশটা নির্মাণ করতে চাই। তবে ওই যে স্বাধীনতা বিরোধী শক্তির অনেক বেশি দাপটের কারণে এই জায়গা থেকে সবসময় একটি ধর্মীয় একটা বিষয়ে কাজ করে, যে অনেক পরিবার আছে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলেই অনেক পরিবার আছে যারা এই নাটক দেখাটাও একটা গুনার কাজ মনে করে। মানে দেশটাকে নিজের ধারণ করার যে ইয়েটা ব্যাপারটা, সেটা কিন্তু কেউ ধারণ করে না। হ্যাঁ, তারা সবকিছুর মধ্যে বলে কিন্তু ধারণ করে না বলে, তবে কথা হচ্ছে তারা বেশিরভাগই দেশের থেকেও ধর্মটাকে আগে নিয়ে চলে আসে। এই ধর্মটাকে আগে নিয়ে আসার কারণে তারা সবকিছুতে কি পাপ পুণ্য চিন্তা করে, যে নাটক দেখতে গেলে গুনাহ হবে, নাটকে যাওয়াটা একটা গুনার কাজ। এই কারণে দেখবেন যে চট্টগ্রাম অঞ্চলটাতে এমনি একটু ধর্মভীরু এলাকা আমরা জানি। এই কারণে চট্টগ্রামের অনেক এলাকা আছে, ওরা নাটক কি, নাটকের ওই এলাকার আপনার গত 100 বছরের ইতিহাসে দেখবেন ওই এলাকা থেকে কোনো মানুষ কখনো শিল্পকলা এসে নাটক দেখা যায়। হ্যাঁ, এই কারণেও হয়তো কি একটা সংকট তো আছে, মঞ্চের যে সংকটটা। চট্টগ্রামে মঞ্চ তুমি বলতে, আমি যদি তুমি এক বাক্যে যদি তোমাকে মঞ্চ, তুমি হয়তো বলো শিল্পকলা টিআইসি, তাহলে মঞ্চ কোথায়? মঞ্চ নেই। আমাদের আগে চট্টগ্রামে আগ্রাবাদে একটা মঞ্চ ছিল, হ্যাঁ সেটা তো এখন কমিউনিটি সেন্টার, এখন বন্ধ কমিউনিটি সেন্টার। তারপর আমাদের বন্দরে একটা মঞ্চ ছিল, বন্দর রিপাবলিক ক্লাব, নিয়মিত এখানে হতো। ওইটা এখন বিয়ের জন্য হ্যাঁ ভাড়া দেয়। তারপরে ওয়াজিল ইনস্টিটিউট, ওইটাও বন্ধ হয়ে গেছে। মানে মঞ্চ আমাদের মুসলিম হল ছিল, আর ছিল আমাদের শিল্পকলা, এখন টিআইসি আছে। তো এই দুটা মঞ্চের মধ্যেও যাই আছে আর কি, চট্টগ্রামের মতো একটা অঞ্চলে এই দুটা মঞ্চ তো আমরা নিয়মিত প্রদর্শনী রাখতে পারছি না। সেখানে কি তোমার কাছে মনে হয় যে এরকম কোনো পৃষ্ঠপোষকতার দরকার আছে, যে মঞ্চগুলো আরো বেশি তৈরি হওয়া, তাহলে সেক্ষেত্রে সংস্কৃতির জায়গাটাও আরো বেশি প্রসারিত হবে বলে তোমার কাছে মনে হয়? হ্যাঁ, শতভাগ। যে পৃষ্ঠপোষকতা ছাড়া এই জায়গাটা আপনি নিজের পকেটের পয়সা দিয়ে কতদিন আপনি থিয়েটার করে যেতে পারবেন? আমরা যারা থিয়েটার করছি তো এখনো পর্যন্ত নিজের পকেটের পয়সা দিয়ে করছি। তো বর্তমান বাস্তবতায় যে থিয়েটারে যে প্রত্যেকটা জায়গায় খরচের পরিমাণটা বেড়ে গিয়েছে, প্রত্যেক মানুষের সংসার খরচ বেড়েছে, বাচ্চাদের স্কুলে টিউশন ফি বেড়েছে, এই জায়গায় থিয়েটারের আপনি ভাবাই যাচ্ছে না কিভাবে বিনা স্বার্থের একটা জিনিস আপনি নিজের পকেটের পয়সা দিয়ে স্বাধীনতার 55 বছর পরেও এখন আপনি করে যেতে পারবেন। যেমন একটা সময় হয়তো তুমি থিয়েটারটা এসছো, তুমি হয়তো বা ভালোবেসে এসছো, এখন কিন্তু তোমার কাছে ভালোবাসা নাই, কিন্তু এখন হয়তো বা আমার কাছে যেটা মনে হয়, এখন তোমার একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ আমার একটা দায় আছে এখানে কাজ করার। না, এখন কোনোটাই এখন ওই ভালোবাসা গিলে ফেলেছি। ভালোবাসা এটা এখন আর কি উপরে ফেলতে পারছি না। ভালোবাসা তো একবার যাকে ভালোবেসেছেন তাকে তো ভালোবাসলেনই, তাকে আমি আবার ঘৃণা করবো কোন দুঃখে? হ্যাঁ, তাকে আমি ভালোবেসে ফেলেছি। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে কি দায়বোধ। আমি থিয়েটারে আমার সৌভাগ্য যে আমি যখন থেকে থিয়েটারে কাজ করেছি, আমি মসলিমউদ্দিন শিকদারের মতো একজন ডিরেক্টর পেয়েছি, যিনি আমাদেরকে প্রথম থেকেই একটা জিনিস কি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে তুমি একজন যদি কখনো মহড়াতে না আসো, তোমার জন্য আরো 20 জন কি একদম বসে থাকতে হবে। এই জায়গাটা যদি তুমি একটু ফিল করতে পারো, তাহলে তুমি কি কাজ করতে পারবে। তো ওই প্রথম দিনের ওই কথাটাই আমি সবসময় চিন্তা করি যে আসলে আমি যদি না যাই বাকিরা তো বসে থাকবে, এতগুলা মানুষকে বসিয়ে রাখা তো আমার সে অধিকার নাই। তো এই জন্যই মানে কি ওই দায়বোধের বিষয়টা আমার মধ্যে বেশি কাজ করে, আর ভালোবাসা চলে আসছে। একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো, মানে আমরা যে থিয়েটারের যে মোর্চাগুলো আছে, আমরা 15-16টা দল, আমরা শিল্পকলা কেন্দ্রে কিংবা আমাদের আর যারা নাট্য বন্ধুরা যারা টিআইসিতে করছেন, তারা সবাই মিলে যে আমাদের মধ্যে কি তোমার কাছে কি মনে হয় সমন্বয় কিংবা হৃদ্রতা কিংবা ভালোবাসা এই ধরনের কিছু আছে বলে তোমার কাছে মনে হয়? কোনো সংকট কি এখানে তোমার কাছে চোখে পড়ে? আছে, আমাদের মধ্যে ভালোবাসা সমন্বয় অবশ্যই আছে। তবে আপনি যেখানে দেখবেন অধিক মানুষের যেখানে বিচরণ আছে, ওখানে কিছু সংঘাত তৈরি হয়, এবং থিয়েটার তার বাইরে না। থিয়েটারে আমি তো শুরু থেকেই দেখছি, আমি যখন উত্তরাধিকারে জয়েন করি তারপর পরেই আমি থিয়েটারের কি এই চিত্রটা আমাকে দেখতে হবে, আমার স্বপ্নেও ভাবিনি যে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে কি থিয়েটারের বিভাজন,
এই বিভাজনগুলা যে আমাদেরকে কতটুকু পিছিয়ে দিয়েছে, নয় তো আমরা হয়তো আরো অনেক বেশি কি আমাদের শক্তিটা কমে গেছে, হ্যাঁ, মানে শক্তিটা আমরাই কমে কিন্তু গেছে। আমাদের ক্ষতিটা করছি হ্যাঁ। নিজের অজান্তেই। অজান্তে। হ্যাঁ, না হলে আমাদের এতগুলো নাট্য দল যদি একসাথে যদি একই জায়গায় যদি মানে সেই ইউনিটিটা বজায় রাখতো, তাহলে আজকে এই শক্তিটা কিন্তু অনেক বিশাল একটা শক্তি। অনেক বড় শক্তি। এবং আমি মনে করি এই থিয়েটারের শক্তিটা অন্য যে কোনো শিল্প সংস্কৃতির মোর্চার থেকে থিয়েটারের মোর্চাটা অনেক বেশি শক্তিশালী, এবং তারা যে কোনো বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন সংগ্রামে তারা কি প্রধান সারির হ্যাঁ, নেতৃত্ব দান দিতে পারে। একদম একদম হুম। একদম। সেক্ষেত্রে উত্তরণের কি মানে আমাদের কি মানে আছে কি এরকম উত্তরণের কোনো বিষয়? উত্তরণ উত্তরণ অবশ্যই আছে, যেখানে সমস্যার সমাধান তো ওখানে নিহিত থাকেই। আমাদের উত্তরণের অবশ্যই আমাদের জন্য যেটা আমি মনে করি করণীয়, যে আমরা ছোট হতে হতে না অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছি। এখনই আমাদের সময় যে আমাদেরকে অনেক বেশি কি একত্রিত হতে হবে, এবং একত্রিত না হওয়া ছাড়া এই নাট্যমঞ্চের জায়গাটা আমরা সমৃদ্ধি করতে পারবো না। একটা সুন্দর কথা বলছো, বিভক্তির একটা শব্দ ইউজ করেছো। বিভক্তি নিয়ে একটা আমি তোমাকে বলতে চাই যে আমাদের নাট্য দলগুলো অনেকগুলো দল আছে যারা মানে চলমান থিয়েটার চর্চা করছিল, মাঝখানে দেখা গেলো যে হঠাৎ করে দলটা ভেঙে গেল। এই ভেঙে যাওয়াটাকে তুমি কিভাবে দেখো? ভেঙে যাওয়াটা আমি দুইভাবে দেখি। এই যে ভেঙেছে বলেই কিন্তু নতুন নতুন অনেকগুলো কি দলের জন্ম হয়েছে, অনেক অনেক কাজ আমরা দেখতে পেয়েছি, এবং ওই কাজগুলোর মধ্যে কিন্তু প্রশংসার দাবিদার অনেকগুলো কাজ আছে। আবার যেখান থেকে ভেঙে আসছে ওই জায়গাটা কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে গেল। যদি একসাথে থাকতো ওখানে হয়তো সৃষ্টির জায়গাটা অনেক বেশি অনেক বেশি থাকতো, হ্যাঁ, অনেক বেশি থাকতো। আপনি যখন 10 জন মিলে একটা সৃষ্টির কাজে হাত দিবেন, তখন দেখা যাবে যে ওখানে ওই সৃষ্টিটা আইকনিক একটা কিছু হ্যাঁ, তৈরি একদম। হবে। আর যখন এই বিভক্তি থেকে অনেকগুলো দলে বিভক্ত হয়ে নতুন নতুন অনেক প্রযোজনা তৈরি হয়, সেখানেও অবশ্যই ভালো কাজ হয়। তবে আমি মনে করি যে বিভক্তিও আমাদের থিয়েটারের জন্য অনেক মঙ্গল হয়েছে, তবে একসাথে থাকতে পারলে আরো বেশি মঙ্গল আরো হবে। বেশি ভালো লাগতো, আরো বেশি। যেমন আরেকটা জিনিস, তুমি এটাকে কিভাবে দেখো? বেশ কিছু বছর ধরে একটা প্র্যাকটিস কিন্তু নাট্যাঙ্গনে চলছে, সেটা হচ্ছে যে কি বিভিন্ন দলের নাট্যকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন দলে কাজ করছে। এটাকে তুমি কিভাবে দেখো? খুবই ভালো, এবং আমি মনে করি এটা প্রতিনিয়তই হওয়া উচিত। কারণ আমরা যখন উত্তরাধিকারে কাজ করি, আমার তখন মনে হয় যে নান্দিমুখের অপুদার নির্দেশনা যদি একটা কাজ করতে পারতাম, আমার মনে হয় আমাদের তাপস শেখর এত বড় একজন দীর্ঘদিনের থিয়েটার কর্মী, নাট্যজন, ওনার নির্দেশনায় এতগুলো নাটক আছে, ওনার সাথে যদি আমরা কাজ করতে পারতাম, বা উনি যদি আমাদের দলে এসে একটা কাজ করতে নাটকের নির্দেশনা দিত, তারপরে আরো আরো যেমন মসাইফুল আছে, লিটন ভাই আছে, সবার নির্দেশনায় কাজ করার আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যেকটা নাট্যকর্মীর থাকে। যেমন আমার অনেক বেশি আকাঙ্ক্ষা আহমদ ইকবাল হায়দারের একটা নির্দেশনা যদি আমরা কাজ করতে পারতাম। তবে এই সুযোগটা আমাদের মধ্যে হয়ে ওঠে না, তবে এটা হওয়া উচিত। এটা কি ইতিবাচক বলে মনে হয়? অবশ্যই ইতিবাচক, এটা অবশ্যই ইতিবাচক, এবং এটা হওয়া উচিত। এবং প্রত্যেকটা থিয়েটার কর্মীর এটা অধিকার যে আমি থিয়েটার করতে এসেছি নিঃস্বার্থভাবে, আমি আমার পকেটের টাকা খরচ করে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমি থিয়েটার করি। আমি কেন থিয়েটারের এত এত জানা লোকদের সাথে আমি মিশতে পারবো না? আমি কেন শুধুমাত্র আমার দলে যে 2-3 জন ডিরেক্টর আছে তাদেরই কাজ করতে হবে? আমি আরো যে 15-20 জন নাম করা ডিরেক্টর আমাদের চট্টগ্রাম শহরে নিয়মিত কাজ করে যাচ্ছে, তাদের কাজ কেন করতে পারবো না? শুধুমাত্র আমরা দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এখানে একটা বাধা আছে, দলীয় কিছু শৃঙ্খলার বিষয় আছে, অসুস্থ কিছু মানসিকতার ব্যাপার আছে। অসুস্থ কিছু মানসিকতা আছে। দল থেকে বলা হয় যে না, এই ধরনের কাজ করতে গেলে কিন্তু দলের এটা একটা প্লাস পয়েন্ট আছে। এটা হচ্ছে আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একটা দলের কর্মী আর একটা দলের কর্মীর সঙ্গে যখন সে জয়েন্টলি কাজ করবে, সে নিজেকে শানিত করবে। অবশ্যই যত বেশি সে কাজ করবে তত বেশি সে নিজেকে শানিত জায়গাটা নিয়ে যাবে। কিন্তু কিছু কিছু মানুষের ধারণা যে এটা না, যে ও হয়তো ওই দলে গেলে কাজ করলে হয়তো বা আমার দল থেকে সে চলে যাবে। এই ধরনের অতীতে হয়েছে, অতীতে 2-1 বার এরকম হয়েছে বলেই হয়তো কি দলীয় প্রধানরা চান না দেখি তারা অন্য দলে গিয়ে কাজ করুক। তবে আমি মনে করি এটা অবশ্যই করার অধিকার আছে। প্রত্যেকটা থিয়েটার কর্মীর কে দল থেকে উচিত
যে এই সুযোগটা দেওয়া যে তোমার চাইলে যে কোনো দলে যে কোনো ডিরেক্টরের আন্ডারে তুমি কাজ করতে পারবা। তবে একটা শর্ত থাকে যে দলের যে কোনো প্রযোজনাতে তুমি কখনো কি সময় নিয়ে মহড়ার টাইমিং নিয়ে কখনো তুমি দলকে ভোগাবা না। সময় মতো তুমি দলে যদি সময় দিয়ে অন্য কাজ করতে পারো অবশ্যই করতে দেওয়া উচিত। অভিনয়ের এখনো তোমার কোনো অপূর্ণতা আছে? অভিনয় আসলে অপূর্ণতার শেষ নাই। তবে আমার জীবনের সবচেয়ে একটা ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, আমি উত্তরাধিকারে জয়েন করেছি 2004 সালে। আপনি অবাক হবেন, আমার কিন্তু মঞ্চে ওঠার আগে আমার প্রথম কাজ হয়েছে টেলিভিশনে। বাহ। উত্তরাধিকারের মাধ্যমে আমার প্রথম অভিনয় হয়েছে টেলিভিশনে নাটকে, এবং তারপরে দ্বিতীয় অভিনয় আমি করেছি বাংলাদেশ বেতারে। সর্বশেষ আমি মঞ্চে উঠেছি, মানে আমি মঞ্চের দলে থিয়েটারের দলে আমি কি কাজ করেছি, যোগ দিয়েছি। মঞ্চে অভিনয় না করে প্রথম অভিনয় টেলিভিশনে, তারপরে বেতারে, তারপরে মঞ্চে। সেই ফিলিংসটা তোমার কাছে কেমন? অসাধারণ। আমার মনে করি যে এরকম অভিজ্ঞতা হয়তো খুব কম থিয়েটার কর্মীর জীবনে আছে, যেটা আমার। তোমাকে কি থিয়েটারের মানে মঞ্চে কাজ করা আরো বেশি কি অনুপ্রাণিত করেছে এই কাজগুলো? অনেক বেশি কাজ করেছে, এবং এটা আমি যতবারই আমি কাজ করতে যাই আমার এই জিনিসটা আমার বারবার মনে পড়ে যে মানে কি আমার মঞ্চের শুরু কিন্তু টেলিভিশন থেকে, হ্যাঁ, তারপরে বেতার থেকে। এটা আসলে খুবই সবাই মূলত যারা থিয়েটারে কাজ করে তাদের একটা স্বপ্ন থাকে, কখনো যদি বেতার নাটকে কাজ করতে পারো, কখনো যদি টেলিভিশন নাটকে কাজ করতে পারি। এই আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যেকটা থিয়েটার কর্মী থাকে। একদম। হ্যাঁ, তবে সেই দিক থেকে কিন্তু কি আমি শুরুটাই টেলিভিশনের মাধ্যমে হয়েছে। একদম। তারপরে বেতারে প্রথম কাজ করেছি। অভিনন্দন তোমাকে। তোমার প্রিয় একটা অভিনীত নাটকের সংলাপ শুনতে চাই। আমার প্রিয় একটা অভিনীত নাটকে আমি মমতাজ শঙ্খিনী, আমাদের একটা জনপ্রিয় প্রযোজনা, মঈনুদ্দিন কোহেল এটা নির্দেশনা দিয়েছেন। নাটকটি লিখেছেন হাসান আজিজুল হক এবং নাটক দিয়েছেন আমিনুর রহমান মুকুল। সেই নাটকের একটি সংলাপ, এটা আমার খুবই প্রিয়, আমি ওটা একটু বলার চেষ্টা করছি। ই ছিল তোর মনে হার জ্বালানি, ই ছিল প্রীতির বাজার খুলেছিস তুই, আর আমাক করছিস তোর জন্য ফিরে আছি। এত পাপ তোর মনে, এত বিষ তোর কতরে। রাসেল, আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মঞ্চালোকে আসার একটু যদি তোমার অনুভূতিটা যদি তুমি আমাদেরকে একটু বলো। ধন্যবাদ সাগর ভাই। আসলে মঞ্চালোকে যখন আপনি প্রথম শুরু করলেন, আমি প্রথম থেকেই আপনার প্রত্যেকটা সাক্ষাৎকার আমি কি নিয়মিত দেখি, এবং আমার খেয়াল পরে যে প্রথম 2-3টা সাক্ষাৎকারের পরে আপনার কিন্তু মঞ্চালোকের স্টুডিওর প্রেজেন্টেশনটা অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, ডেভেলপ হয়েছে, এবং আমি মনে মনে ভাবতাম যে সাইফুল ভাই আমাকে কবে ডাকবে। হ্যাঁ, নিশ্চয়ই, যেহেতু থিয়েটারে কাজ করি, কোনো একদিন তো ডাকবে, কোনো একদিন তো মঞ্চালোকের এখানে যাওয়ার আমার সুযোগ হবে। তো আমার সৌভাগ্য যে আপনি আমাকে খুব দ্রুতই ডেকে ফেলেছেন, এবং আমি আপনার আজকের এই স্টুডিওতে আসতে পারে আমি দেখে অনেক ধন্য মনে করছি। এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রত্যেকটা নাট্যকর্মী, আমাদের নাট্য বন্ধু, আমাদের খুব প্রিয়জন, হ্যাঁ, খুবই স্বজন আমাদের, যার কারণে আমরা প্রত্যেকে একই রকম ভাবে দেখার ভাবনা নিয়ে এই কাজটি করে যাচ্ছি। তোমাদের এই যে সহযোগিতা, তোমাকে বলার সঙ্গে সঙ্গে যে তুমি যেভাবে সাড়া দিয়েছো, সেটা কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। আবারও তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম তাপস মাহমুদ রাসেল। যদিও বা এই নামটি শিল্পকলায় অনেকেই জানেন না, এটি তার আসলেই একটা সুন্দর নাম। সবাই আমরা শিল্পকলায় তাকে মাহমুদ রাসেল হিসেবেই চিনি। তো তাপস মাহমুদ রাসেল আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন। তিনি সদস্য উত্তরাধিকার। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।